ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো না, বরঞ্চ স্বপ্ন সেটা দেখো যেটা তোমাকে ঘুমোতে দেবে না। আর একটা স্বপ্ন পূরণের গল্প নিয়ে নমস্কার, আমি অভিরূপ ভট্টাচার্য তোমাদের সঙ্গে চলে এসেছি। আমার সঙ্গে যে আছে আহ, তার দুর্দান্ত রেজাল্ট সত্যি মানে আমাদের আপ্লুত করেছে। আমাদের সঙ্গে আছে দেবনাথ মণ্ডল। দেবনাথ কিন্তু এবারে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে থার্ড র্যাঙ্ক করেছে এবং ওভারঅল 17th র্যাঙ্ক করেছে। সো ওয়েলকাম দেবনাথ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে থার্ড র্যাঙ্ক, অর্থাৎ ইউ আর অফিসিয়ালি আ ডিএসপি নাও, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। সো কনগ্রাচুলেশনস। সব থেকে আগে যেটা আমাকে বলো, যেটা আমি থ্যাংক ইউ স্যার। মানে তোমার থেকে শুনেছিলাম যে তুমি কারেন্টলি এখন এসআই, সাব ইন্সপেক্টর অফ পুলিশে আছো। ইয়েস স্যার। So you Yes, have sir. given your exam. So you have given your exam while working as an SI. আমি জানি মানে also we had our police training and it is very hectic. সেই সকাল 5:30 থেকে রাত্রি 9:30 অবধি চলে পুলিশ ট্রেনিং। Yes, সো yes, পুলিশ sir. ট্রেনিং, তারপর জব অফ আ পুলিশ, তার সাথে সাথে প্রিপারেশন এবং অভূতপূর্ব রেজাল্ট অ্যাজ আ ডিএসপি। সো ইটস রিয়েলি ইন্সপায়ারিং। তা তোমার জার্নিটা একটু শুনতে চাই। কখন থেকে তোমার ইন্সপিরেশন হলো যে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে যাব, বা পুলিশ সার্ভিসে? টেক আস থ্রু ইয়োর জার্নি। স্যার অ্যাকচুয়ালি আমি 2020 সালে স্যার গ্র্যাজুয়েশন করার পর আমি মোটামুটি মানে মনস্থির করে নিয়েছিলাম যে সিভিল সার্ভিস, তখন তো অ্যাকচুয়ালি পুলিশ সার্ভিসের প্রতি পার্টিকুলার ছিল না, তখন এক্সিকিউটিভের প্রতি ইন্টারেস্ট নিয়েই প্রথমে এসেছিলাম প্রিপারেশন নিতে। তারপর 2023 সালে আমি সাব ইন্সপেক্টর হিসেবে যোগদান করি। তো তারপর সাব ইন্সপেক্টরে আসার পর যখন পুলিশ সার্ভিসকে দেখলাম কাছ থেকে, তখন মনের মধ্যে একটু আশা জেগেছিল যে ডিএসপি, বিডিও অথবা ডিএসপি দুটোর মধ্যে যে কোনো একটা হলেই খুশি হবে, এরকম একটা ইচ্ছে ছিল। বাহ বাহ, খুব ভালো। মানে তোমার জার্নিটা কেমন ছিল, মানে কেরম করে তুমি ইনিশিয়ালি প্রিপারেশন স্টার্ট করেছিলে? হোয়াট ওয়ার দ্য ইনিশিয়াল হার্ডলস দ্যাট ইউ হ্যাভ হ্যাড টু ওভারকাম? কি প্রতিকূলতা এসেছিল? হোয়াট আর দ্য থিংস দ্যাট হেল্পড ইউ? সবকিছু বলো। স্যার প্রথম যখন আমি গ্র্যাজুয়েশন করার পর প্রস্তুতি নেবো, মানে যখন ভাবছি, তখন অ্যাকচুয়ালি আমার ব্যাকগ্রাউন্ডে কেউ সেরকম নেই যে যেখান থেকে আমি জানতে পারবো। আমি অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশনের আগে জানতামই না যে এরকম একটা এক্সাম হয়, ভিডিও হওয়া যায়। তো যখন আমি মোবাইল এর থ্রুতে সপ্তর্ষি স্যারের তখন একটা চ্যানেল ছিল যে টপার স্টক, তো টপার স্টকে আপনাদের ভিডিও দেখেছি। আরো আপনাদের ব্যাচের যারা ছিল, আমি তখন ফলো করতাম পুরো ওই টপার স্টকটা। তো ওটা দেখে আস্তে 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 ডাব্লিউবিসিএস সম্বন্ধে জানতে পারলাম যে আচ্ছা এরকম পরীক্ষা হয়, এই বইগুলো পড়তে হয়, এইভাবে এগোতে হয়। তো স্যারের চ্যানেল ওয়াজ গ্র্যাজুয়েশনের পর রিয়েলি আমি ভেরি হেল্পফুল। একদমই, স্যারের চ্যানেল ওয়াজ রিয়েলি ভেরি হেল্পফুল। সপ্তর্ষি স্যারকে মানে ডিউরিং আওয়ার প্রিপারেশন, মানে আমার প্রিপারেশনের সময় আমিও ফলো করতাম। তো মানে ওনার আমি চ্যানেল থেকে আমরা পুরোপুরি অনেকেই মোটিভেটেড হয়েছি। আমি স্যার পুরোপুরি এসেছি এই, মানে এই ফিল্ডে এসেছি স্যারের চ্যানেলের উপর ভরসা করি। তার আগে আমার একদম। কোনো নলেজ ছিল না এই বিষয়ে। তো তারপর স্যার প্রথমে আমি ইউটিউব থেকে সাবজেক্টে যে বেসিক নলেজ, ওগুলো আমি ইউটিউব থেকে প্রথমে কভার করেছিলাম। যেমন পলিটিটা এবং ইকোনমিক্স, এটা ইউপিএসসি যারা পড়ায়, আমি মধুকর কোটাবে একজন স্যার ছিলেন, ওনার কাছ থেকে আমি ইকোনমিক্সটা কভার করেছিলাম। পলিটিটাও আমি ইউটিউব থেকে কভার করেছিলাম। তারপর আস্তে আস্তে বই থেকে পড়া শুরু করি, বই ধরে ধরে এক একটা স্ট্যান্ডার্ড বুক যেগুলো ইউটিউবে জানতে পেরেছিলাম সেগুলোই। যেমন অ্যানিসেন ইন্ডিয়াতে, অ্যানিসেন এবং মেডিভেলে পুনম দালাল দাহিয়া, মডার্ন ইন্ডিয়াতে রাজীব আহি, এবং পলিটি এম লক্ষ্মীকান্ত, এবং ইকোনমিক্সে নিতিন সিংহানিয়া স্যারের বই। আর ডাব্লিউবিসিএস ম্যানুয়াল সঙ্গে ওটাও ছিল। আর ম্যাথটা আমি মোটামুটি ইউটিউবের উপর ভরসা করেই করতাম। আর পরবর্তীকালে আমি সাগনিক স্যারের চ্যানেলে কিছুটা ওনার কাছ থেকে আমি হেল্পও নিয়েছি, ওনার ক্লাসে আমি ভর্তি হয়েছিলাম, জিএস ক্লাস। সান্নিকও খুব ভালো পড়ায়। হ্যাঁ,
Yes, sir. মানে হি ইজ অলসো আ ভেরি গুড টিচার এবং খুব ভালো পড়ায় Yes, এবং খুব ভালো গাইড করে। হ্যাঁ, ইটস মানে yes, ভেরি গুড টু হিয়ার। আচ্ছা, আমাকে yes, বলো sir. তোমার গ্র্যাজুয়েশন কোন সাবজেক্টে? আমার গ্র্যাজুয়েশন স্যার কেমিস্ট্রি নিয়ে 2020 সালে। Yes, আচ্ছা, মানে কিন্তু মানে যেহেতু তার মানে মানে তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তা তোমার স্যার। ইনিশিয়ালি মানে এখানে আমাদের সিভিল সার্ভিসে অনেকগুলো আর্টসের সাবজেক্ট পড়তে হয়, সেটা হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান পলিটি, তারপর চিরাচরিত বিভিন্ন আরো জিনিসগুলো পড়তে হয়। তা সেগুলো পড়তে অসুবিধা হয়েছে? আচ্ছা, আমার ইন্ডিয়ান হিস্ট্রির প্রতি তো প্রথম থেকে একটা ভালো লাগা ছিল। প্রথম আমি ক্লাস মাধ্যমিকেও 96 পেয়েছিলাম হিস্ট্রিতে। ইতিহাসের প্রতি আমার বাহ! ছোট থেকে একটা ভালো লাগা ছিল। আর স্যার বাকি পলিটি, ইকোনমি এগুলো আমার কোনো টাচ ছিল না, কিন্তু পরবর্তীকালে আমি পড়েছি, মানে মোটামুটি বুঝতে পেরেছি। আমার কখনো হার্ডেল ফেস করতে হয়নি এগুলো বুঝতে। তো ভূগোলটা আমাকে একটু টাফ লাগতো সর্বদাই। হ্যাঁ, ভূগোলের ডাটা ফ্যাক্ট গুলো আমাকে একটু সর্বদাই সমস্যা মনে হতো ভূগোলটা। হ্যাঁ, তো সাবজেক্টের মধ্যে আর তুমি কারেন্ট অ্যাফেয়ার্স কি করে করেছো? কারেন্ট অ্যাফেয়ার্স আমি অ্যাকচুয়ালি যে ম্যাগাজিনটা তো পড়তাম, অ্যাচিভার যেটা আছে, ওটা লাস্টের দিকে আমি পড়ার চেষ্টা করতাম। আর প্রথম দিকে আমি ওই কলম একটা ওয়েস্ট বেঙ্গলের যেটা বাংলায় একটা আছে কলমে, ওদের 300টা এমসিকিউ, ওটা ফলো করতাম মোটামুটি। আর ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নিতাম পুরো একটা সপ্তাহে বা কখনো মাসের, যখন যেমন সময় হতো সেরকম। পার্টিকুলার কোনো ফিক্সড কোনো ইয়ে করে স্যার করিনি কারেন্ট অ্যাফেয়ার্স। বাহ! না, আমাকে বলো যে তুমি যখন তোমার প্রথম প্রিলিমস দিলে, আহ, স্যার, সেই সময় তুমি কি এসআই তে জব করছিলে? না স্যার, দু মানে হাজার একুশ সালে আমি প্রথম প্রিলিমিনারি দিয়েছিলাম। তখন আমি কোনো আচ্ছা, জবই করতাম না, এবং ব্যর্থ হয়েছিলাম প্রথম প্রিলিমিনারিতে, আচ্ছা, পাস করতে পারিনি। তারপর 2022 সালে প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিলাম, এবং হ্যাঁ, প্রিলিমিনারি দেওয়ার পরে আমি 2022 সালেরই এসআই পাসও করি। তারপরে আচ্ছা, এসআই জয়েনিং এর ঠিক 10 বা 20 দিন আগে আমার ডাব্লিউবিসিএস 2022-এর মেন এক্সামও হয়ে যায়। হুম। তারপর জয়েনিং হলো। তারপর আমি 2023 সালের আবার প্রিলিমিনারি দিয়েছি, ট্রেনিং অবস্থায় মেন্সও দিয়েছি। না, তা তোমাদের এসআই পরীক্ষাতে তো তোমাদের আগে ফিল্ডও থাকে, মাঠের এক্সামও থাকে। ইয়েস, ইয়েস স্যার, তার প্রথমে মানে তুমি প্রিলিমিনারি হয় পরীক্ষা। একদম, তা- তারপর স্যার মাঠ হয় স্যার, এখানে 800 মিটার রান করতে হয় হ্যাঁ, 3 মিনিট। তার মানে তুমি তার মানে তুমি এসআই এর ওই মাঠ প্র্যাকটিস বা ফিল্ডের যেগুলো, ওইটা প্র্যাকটিস করতে করতেও মানে পাশাপাশি তুমি আমাদের ইয়েস স্যার, আমাদের সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছিলে। মেনলি আমি সিভিল সার্ভিসের প্রিপারেশনটা, মানে লিখিত যেটা পরীক্ষাটা সিভিল সার্ভিসের মতোই নিতাম, এবং সঙ্গে যেহেতু এসআইটা অনেকটা একই রকম হয়ে গেছে, মানে পরীক্ষার প্যাটার্নটা আমি দেখেছিলাম ডাব্লিউবিসিএস টা কভার করে যায় ওটাকে ইজিলি। তো আমি সঙ্গে মাঠটা একটু এক্সট্রা করে নিয়েছিলাম তখন এসআইয়ের সঙ্গে। মানে টাইম ম্যানেজমেন্ট, মানে তাহলে তুমি এসআই তে জয়েন করার আগে আহ, তুমি টাইমটা কিরম করে ম্যানেজ করতে, মানে তোমার ডেইলি রুটিন কিরম থাকতো যদি আমি জিজ্ঞেস করি ফর আওয়ার আপকামিং অ্যাসপিরেন্টস, কারণ তুমি একসঙ্গে এসআই এক্সামও প্রিপারেশন নিচ্ছ, যদিও ডাব্লিউবিসিএস কে মাদার অফ অল এক্সামিনেশনস বলে। ইয়েস স্যার। ইফ ইউ আর প্রিপেয়ারিং ফর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, অনেক পরীক্ষা কভার হয়ে যায়, কিন্তু ইয়েস। এক্সট্রা থাকে আমাদের মাঠ, এবং 800 মিটার কভার করতে হয়, এবং তার জন্য মানে এইটা একটা খুব বড় চ্যালেঞ্জ। তাহলে এইটা কিরম করে ম্যানেজ করতে, এবং পড়াশোনাটা মানে তোমার টাইম টেবিলটা কিরম থাকতো, এইটা বলো। স্যার আমি প্রথম ছোটবেলা থেকে হচ্ছে আর্লি রাইজার। প্রথম সকালে আমি প্রথম মোটামুটি 5টা থেকে 6টার মধ্যে উঠে ফ্রেশ হয়ে যেতাম ডেইলি। তো তারপর আমি সকালে একটা টানা লম্বা পড়াশোনা করতাম 5টা থেকে ওই 10টা, 10:30টা। এরপর আমি টিফিন টিফিন সেরে নিয়ে আবার আবার 1 থেকে 1.5 ঘন্টা আমি পড়াশোনা করে 12টার পর স্নান, খাওয়া দাওয়া, তারপর বিকেলটুকু আমি একটু রেস্ট নিতাম। আবার ওই 4টের পর আবার পড়াশোনা শুরু করতাম। 4টে থেকে আবার ওই 6টা, 6:30, 7টা, যেমন যেদিন হতো টাইম অনুযায়ী। তারপর আবার 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে তারপর ওই, আর হয়তো খুব বেশি হলে তখন কারেন্ট অ্যাফেয়ার্স দেখলাম, একটু ইউটিউবে ভিডিও দেখলাম পড়াশোনা রিলেটেড। তারপর আমি 10টা, 10:30, 11টার মধ্যেই ঘুমিয়ে পড়তাম।
এবং ওই সন্ধেবেলাটা যখন এসআই এর আমি প্রিলিমিনারি পাস করি, তখন আমি সন্ধেবেলা প্রত্যেকদিন ওই 6টার সময় ও বিকেলে পড়াটা করে নিয়ে মাঠে চলে যেতাম। মাঠে ওই 1-1.5 ঘন্টা মাঠ প্র্যাকটিস করে ফিরে এসে আর অতটা পড়া হতো না, একটু ক্লান্ত লাগতো। তখন হয়তো একটু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিলাম, বা কোনদিন একটা মক টেস্ট দিয়ে দিলাম জিএস এর, কোন একটা ইতিহাস ধরে হয়তো 20টা বা 50টা কোয়েশ্চেন করে একটা মক টেস্ট দিয়ে দিলাম টেক্সট বুক থেকে, দিয়ে আমি আবার জয়েন করতাম তাড়াতাড়ি। এটা স্যার আমার মানে প্রিপারেশনের আগে, এবং মেনের সময় তখন একটু আমার চেঞ্জ হয়েছিল। মেনের আগে ডাব্লিউবিসিএস এ তখন ওই একটা ইংরেজির জন্য স্যার, ডেসক্রিপটিভ রাইটিং এর জন্য একটা স্পেশাল একটা স্যারের কাছে আমি পড়তে যেতাম। তো উনি প্রত্যেকদিন লিখতে দিতেন, তো তখন আমি আবার লেখাটা ডেলি শুরু করেছিলাম, যে প্রত্যেকদিন যাতে একটা করে রাইটিং আমার লেখা হয় আর কি। এটা স্যার প্রিলিমিনারি এই পরে করেছি। প্রিলিমিনারি পরে করেছো। ডেসক্রিপটিভ Yes. লেখাগুলো মানে ডেসক্রিপটিভ পেপারগুলো কিরকম করে তুমি প্রিপেয়ার করলে? স্যার আমি প্রিলিমিনারির আগে বাংলাতে যে শুরু করো। আমি বাংলাতে স্যার প্রিলিমিনারির আগে আমি কি করতাম, শুধু আনন্দবাজার পত্রিকার এডিটোরিয়ালটা প্রত্যেকদিন পড়তাম। ওটা হুম। মোবাইল থেকেই পড়তাম, প্রত্যেকদিন মোবাইল থেকে পড়তাম। সঙ্গে স্যার কার্তিক চন্দ্র মন্ডলের যে প্র্যাকটিস সেটটা ছিল, ওটার যে অ্যান্সার গুলো করে দেওয়া আছে ওগুলোকে আমি পড়তাম, জাস্ট পড়তাম। তখন আমি কখনো লিখিনি প্র্যাকটিস, জাস্ট যত কিছু আছে পড়ে যেতাম, যেগুলো যেগুলো হতে পারে গল্পের মতো করে পড়ে যেতাম, যখন ফাঁকা সময় পেলাম পড়ে নিলাম। তো ইংরেজির ক্ষেত্রেও সেম, পিকে দে সরকার থেকে আমি ওই ট্রান্সলেশন গুলো করতাম। রিপোর্ট রাইটিং যেগুলো আছে ওগুলো একটু পড়ে নিতাম, যে এই ব্যাপারটা, আচ্ছা যদি আগুন লাগার একটা ঘটনা হয়, ফায়ারিং ইনসিডেন্ট, তাহলে কি লিখতে চায় ওরা, কি কি লিখছে, একদম। বা কোনো বন্যা হলে কি কি লিখতে চাইছে, বা কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রামে ওরা কিভাবে করছে, ওগুলো জাস্ট পড়তাম। তখন আমি কিছু লেখা প্র্যাকটিস করি। তারপর প্রিলিমিনারি যখন 22-এ দিয়ে দিলাম, তখন বুঝতে পেরেছিলাম যে এবার আমি পাস করবো, অনেকটাই বেশি মার্কস ছিল। তো তারপর আমি পুরো প্রত্যেক দিন লেখা শুরু করেছিলাম, এবং চেক করাতাম। ইংরেজিটা তো আমি স্যার নিয়েইছিলাম, এবং বাংলার ক্ষেত্রে আমার একটা বান্ধবী ছিল, তাকে দিয়ে আমি চেক করাতাম বাংলা লেখাটা। ও বাংলা যেহেতু গ্র্যাজুয়েশন অনার্স ছিল। ভেরি গুড। মানে যেটা আমি মানে হোয়াট আই গ্যাদার ফ্রম দিস কনভারসেশন ইজ ওয়ান, ইট ইজ ইম্পর্টেন্ট টু প্র্যাকটিস রাইটিং ডেইলি, টু Yes, sir. get your writings evaluated by an expert, by a good teacher. Three, uh, যেটা দেবনাথ খুব সুন্দর করে বলল, খুব সিম্পল ভাবে, সেটা হচ্ছে যে ও কিন্তু লেখার আগেও আহ, অনেক কিছু পড়তো। সেই পড়াতে কি হয়, কন্টেন্টটার জন্য। একদম ওয়ান, আমরা কন্টেন্ট পেয়ে যাই, আর আমার লেখা কিন্তু অটোমেটিক একটা স্ট্রাকচারে চলে আসে। উই নো হাউ টু Yes, ইন্ট্রোডিউস আ টপিক, উই নো হোয়াট শুড গো ইনটু বডি, অ্যান্ড উই অলসো নো হাউ টু কনক্লুড দ্য সেম। তাহলে yes, sir. এই স্ট্রাকচারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মানে আগামী যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ, এই তিনটে জিনিস কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, তাহলে ইংলিশের জন্য সেম, আই গেস Yes, sir. Same, সেম একদম স্ট্র্যাটেজি। একদম সেম স্যার, একদম same। নিউজ পেপার কি কি পড়তে ইংলিশের জন্য? ইংলিশের ক্ষেত্রে স্যার আমি শুধুমাত্র ওই মেন্সের পরে কিছুটা ওই টাইমস অফ ইন্ডিয়া পড়তাম। প্রত্যেকদিন স্যার পড়া হতো না, ওই সপ্তাহে দুটো বা তিনটে ম্যাক্সিমাম, কোনো সপ্তাহে হয়তো একটাও হতো। দুটো তিনটের মধ্যে Very- যেগুলো আছে প্রত্যেক সময় নিয়ে নিয়ে পড়তাম। তুমি এডিটোরিয়ালস গুলো পড়তে যেরকম করে, এই মানে যে, হ্যাঁ, ভেরি যেগুলো গুড। বোঝা যেত যে এই কন্টেন্ট গুলো ডাব্লিউবিসিএস এর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, মানে যে কন্টেন্ট গুলো বোঝা যায় যে পরীক্ষা পারপাসে কোনগুলো দরকার। সব জিনিস তো ইম্পর্টেন্ট হয় না আর কি, মানে অনেক এমনি ফালতু খবর থাকে। সেটা আর অপশনাল তোমার কি ছিল? আমার অপশনাল ছিল সাইকোলজি। আমি স্যার বাংলাতে লিখেছি, আর সাইকোলজিটা নিয়েছি আপনার জন্যই স্যার, আপনি তখন নিয়ে পেয়েছিলেন। আপনার কাছ থেকে মোটিভেশন হয়েছিল সাইকোলজির জন্য, খুব ভালো নাম্বার উঠে, সাইকোলজি মানে কিন্তু খুব একটা স্কুল, বেশি উঠে। সাইকোলজি খুব স্কুল। কিন্তু আমার শুনে যেটা খুব ভাল লাগছে, এটা তুমি সাইকোলজি বাংলায় লিখেছিলে। ইয়েস স্যার, বাংলায় লিখেছি। এইটা এইটা ক্লিয়ার করো, কারণ আই স্টিল গেট আ লট অফ মেসেজেস যে স্যার আমি অপশনাল বাংলায় লিখবো না ইংলিশে লিখবো। আমি বারবার বলি
language is not a barrier, whether you write it in English or whether you write it in Bengali, তুমি বাংলায় লেখো কি ইংলিশে লেখো, that doesn't matter, that doesn't matter. Yes, sir. তোমার কন্টেন্ট একদম মানে A1 লেভেলের হওয়া উচিত, and you should have the keywords, Yes, sir. content, and you should back up your writing with good research citations in psychology. তা তুমি Yes, sir. বাংলায় সাইকোলজি নিয়ে এত ভালো রেজাল্ট করেছো, একটু বলো কিরম করে তুমি প্রিপারেশন করেছিলে, বাংলায় পড়তে ইনিশিয়ালি কি অসুবিধা হয়েছিল বা কি সুবিধা হয়েছিল, এবং ডেফিনেটলি তুমি যেহেতু ভালো রেজাল্ট করেছো, ইট গোজ উইদাউট সেইং যে বাংলায় লেখাটা কোনো ফ্যাক্টরি নয়, ইউ উইল গেট গুড মার্কস ইফ Yes, ইউ sir. রাইট টু দ্য পয়েন্ট অর ইফ ইউ অ্যান্সার টু Yes, দ্য sir. পয়েন্ট। এইটা বলো। স্যার এটা প্রথম থেকে বলি স্যার, আসলে আমি যখন প্রথম প্রিপারেশন শুরু করি 20 সালে, তখন কিন্তু আমি ইংরাজিতে লিখবো ভেবেই প্রিপারেশন শুরু করেছিলাম, মানে এবং পড়াশোনাও আমি ইংরাজিতেই শুরু করেছি। ফার্স্ট আমি ক্যাটালিস্ট গ্রুপ বলে একটা ইউপিএসসি কোচিং এ মানে সাইকোলজি নিয়ে ভর্তি হয়েছিলাম। তো ইংরেজিতে ওদের স্টাডি মেটেরিয়াল পুরোপুরি ইংলিশ, আমি ইংরেজিতে ওগুলো পড়েওছি এবং পড়ার পরে আমি নোটস তৈরি করেছিলাম ওটার উপরে, এবং ওইটা তার সঙ্গে আমি এনসিআরটি পড়েছিলাম, এনসিআরটি 11-12, ওদের নোটস প্লাস এনসিআরটি 11-12, আর এক্সট্রা আমি কিছু পড়িনি প্রথম 2020 সালে। তো তারপর আমি নোটস রেডি করেছিলাম, নোটস রেডি করার পরে আমি যখন প্র্যাকটিস করতে যাচ্ছি, যেহেতু পুরোপুরি বাংলা মিডিয়ামের ছেলে, ইংরেজি সেরকম দক্ষতা অতটা ভালো নয় যে থরলি লিখতে পারবো, তো যখন ওই নোটস গুলোকে নিজে লিখতে যাচ্ছি টাইপের মধ্যে, তখন দেখছি আমি নামাতে পারছি না, কোনো মানে ওয়ার্ড আসছে না সেই মতো সঠিকভাবে আমার কাছে। তো তারপর আমি মোটামুটি 2021 সালে ঠিক করি যে আমি বাংলাতেই লিখবো। তো ওটার জন্য তারপর আমি ট্রান্সফার করতে শুরু করি, ওই ইংরেজি নোটগুলোকে বাংলাতে কনভার্ট করতে শুরু করি। এভাবে একটা হচ্ছে এনসিআরটি একটা বাংলা ভার্সন পাওয়া যায়, ওইটাকে আমি প্রথমে ইউজ করেছি। এনসিআরটির বাংলা ভার্সন সাইকোলজির? হ্যাঁ, সাইকোলজি। আচ্ছা, আর বাংলায় কি ওটাকে কি বই পড়েছো সাইকোলজির, এইটাও বলে আমি দাও। স্যার স্যার আমি বাংলায় সাইকোলজির উপরে বেশি কিছু বই পড়িনি, এনসিআরটির বাংলা ভার্সন পড়েছি। আর স্যার আমি হ্যাঁ। যেটা পড়েছিলাম একটা প্রিভিয়াস ইয়ার নিয়ে একটা আমাদের স্টেটের একটা বই আছে ডাব্লিউবিসিএস এর উপরে, নামটা আমার স্যার মনে পড়ছে না ওই মুহূর্তে, ওই একটা বই ছিল। আর নোটসটাকে আমি স্যার ইংরেজিটাকে বাংলায় কনভার্ট করেছি, যেটা ছিল আমার পুরো পড়াটাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, নোট। এবং তার সঙ্গে আমি সাগনিক স্যারের যেটা নলেজ একাডেমিতে মধুমিতা ম্যাম সাইকোলজি পড়াতেন তখন, মানে 21 সালে পরে এসেছিলেন, আগে পড়াতেন না। তো তখন আমি ওনার কাছেও ভর্তি হই পরে বাংলায় লিখবো করে, উনি যেহেতু বাংলায় পড়াতে শুরু করেন, তো উনিও বাংলায় নোটস দিতেন। ওই তিনটেকে আমি কম্পাইল করে ইংরেজি থেকে বাংলা করে মেনলি নিজের মতো করে নোটস বানিয়ে নিয়েছিলাম। মেনলি আমি এনসিআরটিটাকে আমি মেন ফলো করেছি, ওইটার উপর ভিত্তি করে আমি নোটস বানিয়েছি ওটার বাংলা করে, এবং তার জন্য আমি রেফারেন্স হিসেবে বাংলা নোট গুলোকে ইউজ করেছি, ম্যাডামের বাংলা নোট যেটা ছিল। তো এনসিআরটি বাংলাতে কি হয়, এনসিআরটি বাংলায় অনেক ভুল থাকে, আমি দেখেছি এটা এনসিআরটি বাংলায় মানে ট্রান্সলেশন করতে গিয়ে অনেক ভুল করেছে ওরা, কিন্তু ওটা আমি ম্যাটার করেনি, কারণ আমি মূল কিওয়ার্ডের বাংলাগুলো নিয়ে নিতাম, বাকি বাংলাটা আমি নিজেই করে নিতাম, বাকি বাংলাটা আমি নিজেই রেডি করে নিতাম, স্বাভাবিকভাবে আমার কোনো অসুবিধা হয়নি। না কিন্তু যেটা আমার কৌতূহল লাগছে যে তথাকথিত ইংলিশ নোটস গুলোকে বাংলায় ট্রান্সলেট করতে তোমার অসুবিধা হয়নি? কারণ আমরা জানি সাইকোলজিতে যেমন উই হ্যাভ ক্লাসিক্যাল কন্ডিশনিং, অপারেন্ট কন্ডিশনিং, অ্যান্ড দেন তোমরা যদি আবার ওইখানে চলে আসো ফ্রয়েডস সাইকো অ্যানালিসিস, তারপর হচ্ছে কার্ল রজার্স আছে, তারপর হচ্ছে অনেক জিনিসগুলো টপিকস গুলো আছে which is pretty complex, and the English terms are also pretty complex. তো ইংলিশ গুলোকে ডাইরেক্ট বাংলা ট্রান্সলেট করতে অসুবিধা হয়নি? মানে where did you get that help? যেমন কন্ডিশনিং কে সাপেক্ষীকরণ, যেগুলো আমি বাংলা মোটামুটি ভালো পেয়েছি এনসিআরটি বাংলাতে, সেগুলো আমি বাংলা ট্রান্সলেট করেছি। যেমন সাইকো অ্যানালিসিস, ওটা আমি ভালো পাইনি, আমি ডাইরেক্ট ওটাকে সাইকো অ্যানালিসিসই লিখেছি পরীক্ষাতে। ওকে ওকে ওকে। হ্যাঁ, যে টার্মগুলোকে আমার মনে হয়েছে বাংলা খটোমটো গুলো খুব একটা ট্রান্সলেশন ভালো পাচ্ছি না, ওগুলো আমি ডাইরেক্ট বাংলায় লিখেছি ওয়ার্ড করে, ওটাকে বাংলায় সাইকো অ্যানালিসিস হিসাবে সাইকো অ্যানালিসিস লিখেছি, ওইভাবে আমি পরীক্ষা দিয়েছি।
মানে there are some very important points here. Good. মানে ফার্স্ট হচ্ছে যে কোনো অপশনালে কিন্তু নোট মেকিং খুব ইম্পর্টেন্ট। যেহেতু এখানে অপশনালটা আমাদের দুজনেরই সেম অপশনাল ছিল, সাইকোলজি, সেটাতে আমিও বলতে পারি যে নোট মেকিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টপিক ওয়াইজ নোট মেকিং। এবং এইখানে দেবনাথ আরেকটা যেটা সুন্দর জিনিস করেছে, যে অ্যাকচুয়ালি বাংলা এনসিআরটির হেল্প নিয়ে সে কিন্তু সাইকোলজির বাংলার নোট বানিয়েছে, কাস্টমাইজড বাংলার নোট বানিয়েছে, এবং সে হেল্পও পেয়েছে, এবং সেখান থেকে সে কিন্তু খুব ভালো উত্তর লিখতে পেরেছে, এবং যার জন্য ওর এত ভালো রেজাল্ট হয়েছে। সো ইটস আ ভেরি ইন্টেলিজেন্ট ওয়ে অফ প্রিপেয়ারিং অপশনাল প্রিপেয়ার করতে তোমার কত দিন সময় লেগেছে? আমি স্যার অ্যাকচুয়ালি পুরো পিরিয়ডটাই মানে প্রিপারেশন নিয়ে নিই, মানে অল্প অল্প করে চলেছে। আমার প্রথম দিকটা ইংলিশ তো আমি পড়েছিলাম স্যার, বললাম পুরো 1 বছর আমি ইংরেজিতে প্রিপারেশন নিয়েছি। তখন আমার কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে গেছে, সাইকোলজি নিয়ে যারা জানার আমি মোটামুটি জেনে গেছি। তারপর আমি যেটা করেছি শুধু মানে ইংরেজিটাকে লেখার মতো করে বাংলায় করেছি, যাতে করে আমি রিপ্রেজেন্ট করতে পারি পরের 2 বছর, মানে 21 সালের পর 21-22 এই 2 বছর আমি ওটাকে জাস্ট বাংলায় ট্রান্সলেট করেছি আর খাতায় প্র্যাকটিস করেছি। আর স্যার পয়েন্টস করে করে সবসময় আমি লিখতাম, আমি যে কোনো লেখা পয়েন্টস করে করে লিখেছি। আর ছক করে যতটা সম্ভব মানে অল্প লিখে বোঝানো যায়, কারণ পুরোটা স্যার নামানো তো পরীক্ষায় একটু চাপ হয়ে যায়, কারণ অতগুলো লিখতে হয়। ডায়াগ্রামেটিক অ্যান্সার রাইটিং, ডায়াগ্রামেটিক Yes, অ্যান্সার sir. রাইটিং। বাংলাতে স্যার একটু তো বেশি লিখতে হয়, এটা স্বাভাবিক। ইংরেজির থেকে আমরা যখন একটু বেশি লিখতে হয়, তো ডায়াগ্রামেটিক না করতে গেলে স্যার অত টাইম পাওয়া যাবে না পুরোটা শেষ করা। বাংলায় পেশায় লিখে। একদম একদম। তাহলে এগেইন সাম কি টেকঅ্যাওয়েজ ফ্রম হিয়ার। ফার্স্ট হচ্ছে যে কোনো ডেসক্রিপটিভ রাইটিং বা ডেসক্রিপটিভ, যেহেতু রাইটিং আছে এখানে অপশনাল ক্ষেত্রে, ফার্স্ট হচ্ছে কনসেপ্ট। ইনিশিয়ালি যেটা আমরা ভুল করি, যে আমরা কনসেপ্ট ক্লিয়ার না করেই ঝাঁপিয়ে পড়ি। না, যে অপশনাল তুমি সিলেক্ট করবে, ফার্স্ট few months should be invested in ensuring that your concepts are crystal clear about that topic. After that তুমি you value add to your answers, but the basic concept should be clear. সেকেন্ড হচ্ছে নোট মেকিং, তো খুব সুন্দর দেবনাথ বললো। থার্ড হচ্ছে দ্য ওয়ে টু রাইট দ্য অ্যান্সার্স, মানে আমি অ্যান্সার গুলো পয়েন্ট ওয়াইজ লিখবো, থ্রু ডায়াগ্রামস, ফ্লো চার্ট, এগুলো লিখবো, এবং কিওয়ার্ডস থাকবে। দ্যাট ইজ দ্য কি, দ্যাট ইজ দ্য এসেন্স টু প্রিপেয়ার অ্যান্ড গেট গুড মার্কস ইন অপশনাল, তাই তো? ইয়েস স্যার। আমি একটা কথা বলবো এখানে, আমি স্যার যখন আমি পরীক্ষা দিই মেন্স 2022 সেপ্টেম্বরের দিকে, ঠিক তখনই আমার জয়নিং প্রসেস চলছিল এসআই। লাস্ট মানে 1.5-2 মাস আমি মেডিকেল করাচ্ছি, ভেরিফিকেশনের জন্য এখানে ওখানে যাচ্ছি, পুলিশ ভেরিফিকেশন হচ্ছে। তখন আমি পুরো সাইকোলজিটা লাস্টের দিকে পড়তেই পারিনি, এবং লাস্টে আমি পরীক্ষাতে আমার মনেও আছে যে আমি দুটো পেপার মিলিয়ে 3-6টা কোশ্চেন কমন পাইনি 10টার মধ্যে। কিন্তু আমি তাও মানে লিখে এসেছিলাম, কারণ আমার পুরো কনসেপ্টটা ক্লিয়ার ছিল। আমি পুরো জিনিসটাকে মানে আগে এনসিআরটি পড়ে পড়ে আমি বুঝে নিয়েছিলাম জিনিসটাকে, ওই জন্য যে আমি বাংলায় কিছু না কিছু লিখে আসতে পারবো, এই ব্যাপারটা ছিল। এই জন্য স্যার আমি প্রথমে তো একটু ছিল যে আমার লেখাটা আদৌ ঠিক হলো কিনা, নিজের মতো করে লিখে এলাম, কিন্তু দেখছি রেজাল্টে যেহেতু এটা হয়েছে, ঠিকঠাক হয়েছে জিনিসটা। একদম একদম ওয়ান্ডারফুল। আচ্ছা, নেক্সট যেটা বলো সেটা হচ্ছে যে এবার তো তুমি এসআইতে জয়েন করলে, তো এসআইতে তুমি কি তোমার মেন্স দেওয়ার সময় মানে এসআইতে ছিলে কর্মরত, না ইউ হ্যাড ইওর মেন্স? 2022-এর মেন হয়ে গেছিল, আমি এসআই কর্মরত অবস্থায় 2023-এর মেন দিয়েছি। হ্যাঁ, ও 2023-এর মেন্স দিয়েছো। আচ্ছা, তাহলে কিরকম করে তুমি টাইমটা ম্যানেজ করেছো? একটু আমাকে টাইম ম্যানেজমেন্ট বলো। পুলিশে স্যার ট্রেনিং এ থাকার সময় খুবই চাপ হয়ে যেত টাইম ম্যানেজমেন্ট করা, মানে ওই হয়তো লাস্টে গিয়ে সারাদিনে 2 ঘন্টা, কোনোদিন 1 ঘন্টা, আবার কোনোদিন কিছুই না, পাওয়াই যেত না। তবে শনি রবিবারটা একটু পাওয়া যেত টাইম মাঝে মধ্যে, মানে 2-3 ঘন্টা মোটামুটি বার করা যেত। হ্যাঁ, ওইভাবেই স্যার অল্প অল্প পড়াশোনা হতো, খুব বেশি, যেহেতু আগের প্রিপারেশনটা ভালো ছিল,
আর ওই 1-2 ঘন্টা প্রিপারেশন নিয়েই আমি পরীক্ষা দিয়েছি 2023-এ। অনেকটা স্যার খুব বেশি প্রিপারেশন নেওয়া যায়নি স্যার, কারণ ট্রেনিং শিডিউল ভোরেই স্যার শুরু হয়ে যেত, আবার শেষ হতে হতে সন্ধ্যে 8টা। তো 8টার পরে একদম। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে হতো, কারণ আবার ভোরে 4টে উঠতে হতো। আর সারাদিন এত ক্লান্তিও হতো যে আর পড়াশোনা খুব একটা হতো না, খুব বেশি হলে মানে ওই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, তার বেশি কোনোদিনই পড়া যেত না। না না, কিচ্ছু করা যায় না, বাপরে বাপ। সকাল ওই 4টে 4:30 থেকে উঠে সেই মাঠ, প্রথমে ফিল্ড থাকে, তারপর হচ্ছে ল ড্রিল, ক্লাস, পিটি, দিয়ে তারপর হচ্ছে ওই তেচল, পিচ্ছে মোড়, আগে চল। আহ, তার সঙ্গে সে 18 কিলোমিটার আমাদের তো রানিং, 18 কিলোমিটার হাঁটা, 10 কিলোমিটার রানিং, এগুলো তো মানে ছিলই। তারপর রাইফেল প্র্যাকটিস থাকে, তারপর কথা রাইফেল শুটিং, প্র্যাকটিস, তারপর ঘোড়ায় চড়া, শুটিং, ঘোড়ায় চড়া। ড্রাইভিং, সুইমিং, মানে দারুণ একটা সব এক্সপিরিয়েন্স রকম থাকে, জিনিস। কিন্তু প্রচন্ড হার্ড থাকে সব রকম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তোমাদেরটা একটু বেশি, আর একটু হার্ড থাকে। হ্যাঁ, রাইফেল নিয়ে নিলে আহ, ওই কান্দের শাস্তি। অনেক 18, হ্যাঁ, 20 কিলোমিটার 21 কিলোমিটার হাঁটতেও হয় আমাদের রাইফেল নিয়ে, সঙ্গে পিট্টু 5 কেজি ওজনের। একদম একদম। পুলিশ ট্রেনিং খুব ডিফিকাল্ট থাকে। এবং এইখানেও মানে খুব কিন্তু যেটা আমার খুব ভাল লাগছে যে 2 ঘন্টা পেলেও পড়া, কারণ যেহেতু তোমার আগে পড়াটা ছিল, ওই 2 ঘন্টাও কিন্তু খুব প্রেশাস। কারণ ওই 2 ঘন্টা তুমি ইউজ করে তুমি মানে মানে ওই আগের পড়াটা তোমার রিভিশন হয়ে যাচ্ছে। ইয়েস, ইয়েস স্যার। মানে এই এই টাইম ম্যানেজমেন্টটা এবং এই ডিটারমিনেশন এবং ডেডিকেশনটা কিন্তু থাকাটা খুব প্রয়োজন। যেহেতু স্যার নোট সব রেডি ছিল, আমি জাস্ট প্র্যাকটিস, মানে একটু জাস্ট চোখ বোলানো ছাড়া আমার বিশেষ কোনো আর কাজ ছিল না, কারণ সবকিছু আমার নোট, অপশনালও রেডি ছিল, জিএস পুরোটা রেডি ছিল ততদিন, কারণ 22 আমি অলরেডি দিয়েছি, 22-এর জন্য প্রিপারেশন নিয়েছিলাম পুরোপুরি। বাংলা ইংরেজিটা লেখালেখি প্র্যাকটিস গুলো একটু কম হতো তখন, ট্রেনিং পিরিয়ডে 23-এর আগে সেইভাবে হয়নি বলতে গেলে প্র্যাকটিসটা। লিখে লিখে প্র্যাকটিস করার যে ব্যাপারটা 22-এ করেছিলাম, সেটা 23-এ হয়নি। বাহ, বাহ। আর আরেকটা আমাকে যেটা জিনিস বলো, সেটা হচ্ছে যে আহ, আমাদের প্রিলিমসের প্রিপারেশন আর মেন্সের প্রিপারেশন তুমি কি একসঙ্গে নিয়েছো, না কি যেটা আলাদা করে প্রিলিমস পড়া, মেন্সের জন্য আলাদা করে প্র্যাকটিস করা, সেরকম কিছু করেছো? না স্যার, আমি প্রথম থেকে মেন্সের জন্যই পড়েছি, ওই জন্য আমার 2021-এ প্রিলিমসটা পাসও হয়নি। প্রথম থেকে আমি মেন্সের জন্যই পড়েছিলাম, শুধু বাংলা ইংরেজি এগুলোকে প্রিলিমসের পর জোর দিয়েছি বেশি। মানে যেমন লেখালেখিটাকে, যেমন বলছিলাম স্যার আপনাকে, যে আমি হুম প্রিলিমসের হুম। মেন্সের আগে কি করতাম, শুধু পড়তাম বাংলা ইংরেজি, কিন্তু মেন্সের যখন প্রিলিমস হয়ে গেল, তারপর আমি বাংলা ইংরেজি লেখা শুরু করলাম প্রত্যেক দিন। অপশনালও তাই, আগে শুধু পড়তাম, যেই প্রিলিমস হয়ে গেল তারপর আমি লেখা শুরু করলাম প্রত্যেক দিন, মক টেস্ট দেওয়া এগুলো শুরু করলাম ফিলিংসের পর পুরোপুরি ভাবে। ঠিক, ঠিক। আচ্ছা, এবার আসবো তোমার পিটি, মানে পার্সোনালিটি টেস্টে। তোমার পিটি কেমন হয়েছিল, কি কি কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে? ডেফিনেটলি এর মধ্যে একটা ফ্যাক্টর আছে, তোমাকে নিশ্চয়ই আলাদা করে জিজ্ঞেস করেছে যে ওয়াই পুলিশ সার্ভিস, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু বিকাম আ ডিএস, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন অ্যাজ আ ডিএসপি। তো কি কি তোমার পিটি হয়েছিল, বা পিটিতে কি হয়েছিল, একটু ডিটেলসে বলো। সেক্ষেত্রে একটা কথা বলি, যে আমি স্যার ফার্স্ট চয়েসটা এক্সিকিউটিভ দিয়েছিলাম স্যার, ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ ফার্স্ট চয়েস ছিল আমার। আর সেকেন্ড চয়েস ছিল ডিএসপি। তো প্রথম আমাকে ওই কোশ্চেনটাই করেছিল, যে পুলিশে থাকা সত্ত্বেও তোমার কেন। তোমার কি তোমার ফার্স্ট চয়েস এক্সিকিউটিভ ছিল? ইয়েস স্যার, ফার্স্ট চয়েস এক্সিকিউটিভ। আচ্ছা, কিন্তু আমি মানে রেজাল্টটা একটু মিস করে গেছি। তোমার তো ওভারঅল র্যাঙ্ক 17। হ্যাঁ স্যার, ওটা আমিও স্যার কনফিউজ হয়েছি যে কেন ওরকম হয়েছে, ওভারঅল র্যাঙ্ক হ্যাঁ 17 হওয়া সত্ত্বেও কিভাবে মানে এটাতে আহ, হ্যাঁ, মানে তাহলে ফার্স্ট ফার্স্ট চয়েসই পেতে, তাহলে ফার্স্ট ফার্স্ট চয়েস চয়েস, পাওয়াই কারণ তো উচিত ছিল। হ্যাঁ, কারণ 21 পর্যন্ত ফার্স্ট চয়েস পেয়েছিল এক্সিকিউটিভ। এক্স্যাক্টলি, ওটা হ্যাঁ, স্যার মানে আমি, আমার যে ফটোগ্রাফিক মেমোরি, আমার ওইটা আছে যে 21 হ্যাঁ, অব্দি বা 22 অব্দি ইয়েস এরকম স্যার, দিয়েছে। হ্যাঁ, ইয়েস স্যার, ইয়েস স্যার, মানে তোমার ফার্স্ট চয়েস এক্সিকিউটিভ, সেকেন্ড চয়েস ওয়েস্ট এক্সিকিউটিভ বেঙ্গল ছিল, পুলিশ ইয়েস সার্ভিস স্যার, ছিল। আচ্ছা। ইয়েস স্যার। হুম, হুম, তো আমাকে ফার্স্ট প্রথম কোশ্চেন ওটাই ছিল, যে কেন তুই এসআই থেকে এক্সিকিউটিভে আসতে চাইছিস। হুম, হুম। তো ওটা বলার পরে কিছুক্ষণ বললো না, তখন একটু ওরা বললো যে না না, তুমি ফাঁকি মারতে চাইছো আসলে,
হ্যাঁ, তো আমি বললাম স্যার না, এক্সিকিউটিভ স্যার তো অনেক কাজ থাকে, এমন না যে পুলিশ সার্ভিসের তুলনায় কাজ কম ওখানে। হ্যাঁ, তো ওনারা বললেন না, কাজ তো দুটোতেই থাকে, কিন্তু এটাতে যে বেশি হার্ড কিছু করতে হবে, রাত জাগতে হবে, এ করতে হবে, তুমি যেহেতু ডিপার্টমেন্টে বুঝে গেছো সিস্টেমটা, হ্যাঁ, সেহেতু তুমি আর আসতে চাইছো না ওই কারণে। তো আমি বললাম না স্যার, আমার ওটা সেকেন্ড চয়েস আছে, আমি প্রথম থেকে যে কিছু, আমার ফার্স্ট স্বপ্নই ছিল মানে আমি এক্সিকিউটিভ পাবো করে আমি প্রিপারেশন শুরু করেছিলাম প্রথম যখন শুরু করেছিলাম। তো স্যার আমার ওই জন্য আমি স্যার ভিডিও হতে চাই প্রথম চয়েস হিসেবে। ওরা বললাম সে তো ঠিক আছে, বাট আমার মনে হচ্ছে যে তুমি ফাঁকি মারতে চাইছো। তো ওটা বলার পরে ওনারা পুলিশে ঢুকে গেলেন, পুলিশে নিয়ে সেকশন ধরে ধরে কোশ্চেন শুরু করলেন ল নিয়ে। মেনলি ওনারা লর উপরেই ছিলেন, পুলিশিং এর বাইরে খুব একটা বেরোয়নি পুরোটাই। আচ্ছা, হ্যাঁ, ক্রিমিনাল ইন্টিমিডেশন কি, কত নম্বর আইপিসি সেকশন এটা সিআরপিসি আছে, নিয়ে জিজ্ঞেস করেছে। একদম মেনলি বিএনএসএস থেকে জিজ্ঞেস করেছিল। এবং দু একটা কি চেঞ্জ এসছে আইপিসির সঙ্গে বিএনএস এর, কেন দরকার হলো চেঞ্জটা। হ্যাঁ, এইগুলো নিয়ে পুরো পুরো ইয়েটা ছিল, ইন্টারভিউটা ছিল পুরোটা ল এর ওপরে। তারপর লাস্টে সাইকোলজি থেকে দু তিনটে আমাকে কোশ্চেন করা হয়েছিল, যেগুলো আমি অ্যান্সার দিয়েছিলাম, দু তিনটে ব্যাস, তার ছিল। বা খুব এবং ভালো। তারপর বলেছি, এবং বলেছিল তুমি ক নম্বর স্টেজে আছো। হ্যাঁ, তো আমি বললাম যে আমার এই মুহূর্তে আমি সেফটি নিডে আছি, যদি চাকরির একটা ভালো পজিশন, সেকেন্ড নিডটার কথা বললাম। তো ওনারা তখন বললেন যে তাহলে তোমাকে তো এখন অনেক ম্যাসলস দূর যেতে হবে দেবনাথ। ইয়েস স্যার, ইয়েস ম্যাসলস হায়ারার্কি। ইয়েস স্যার। তো বললো এখন তো তোমাকে সেলফ অ্যাকচুয়ালাইজেশনের জন্য অনেক দূর যেতে হবে, অনেক কিছু জানতে হবে। আমি বললাম ইয়েস স্যার, আমি এখন অনেকটা জানার বাকি, এখনো অনেকটা জানতে হবে, দিয়ে তারপর শেষ করেছিল ইন্টারভিউ। না মানে খুব ভাল লাগছে তোমার সাথে কথা বলে। এবং আই এম শিওর দ্য ইন্টারভিউ বোর্ড বা পিটি বোর্ড ফাউন্ড ইউ মোর সুটেবল ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। যেহেতু তুমি ইয়েস অলরেডি স্যার, এসআই তে আছো, ওই জন্য ইয়েস তোমাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে ওনারা সিলেক্ট করেছেন। অ্যান্ড ইউ উইল স্যার, ডু এক্সিলেন্ট অ্যাজ ডিএসপি, আই এম অ্যাবসলিউটলি শিওর। থ্যাংক ইউ স্যার। West Bengal Police Service is one of the most prestigious and uh, glamorous service, এবং অনেক কিছু মানে দুটো সার্ভিসেই, অল সার্ভিস ভালো, কিন্তু ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে আমরা একদম ডাইরেক্ট অনেক কিছু ইম্প্যাক্ট পাবলিক করতে পারি। দ্য পাবলিকের ইম্প্যাক্ট সঙ্গে ইজ ডাইরেক্ট যে কাজ। একদম একদম দ্য ইম্প্যাক্ট ইজ ভেরি মানে ভেরি ভিজিবল, অ্যান্ড ইম্প্যাক্ট ইজ ভেরি ইনস্ট্যান্ট। এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ডিএসপি বা সবাই আমরা একসঙ্গে খুব ভালো ইন কোঅর্ডিনেশন কাজ করি, সে যে কোনো সিচুয়েশনে, ইয়েস স্যার, বিট ইলেকশন, বিট এনি অ্যাক্টিভিটি, যেমন পুলিশ সেফ আর ড্রাইভ এক্সিকিউটিভ সেফ। ম্যাজিস্ট্রেট তো প্রায় প্যারালালি চলে, মানে পুরো পুলিশের একদমই সাথে একদম এক্সিকিউটিভ মানে ম্যাজিস্ট্রেটের রিলেশন সর্বদা। একদমই মানে আমাদের যেমন আমাদের এখানেই যখন সেফ ড্রাইভ সেফ লাইফ হয় বা এনিথিং, হুম, আমি এবং আমার কাউন্টার পার্ট ডিএসপি অ্যালং উইথ ওসিস আইসিস আমরা সবসময় হুম, একসঙ্গে ফিল্ডে নামি, একসঙ্গে পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করি, এবং সবকিছুতেই একটা হিউজ বন্ড এবং ক্লোজ কোঅর্ডিনেশনে কাজ করি। এইভাবেই অ্যাডমিনিস্ট্রেশন ফাংশন করে, এবং এইভাবেই অ্যাডমিনিস্ট্রেশন মানুষের পাশে থাকে এবং মানুষের সঙ্গে থাকে। So ইয়েস স্যার। all the best, and I'm sure that you will excel as DSP. আচ্ছা, আরেকটা কথা বলো, সেটা হচ্ছে উম, যে এবার আমাকে বলো কিছু কিছু ঝট করে, তুমি তো প্রিপারেশন স্টেজে দেখেছো, এই যে অ্যাসপিরেন্টদের কি কি করা উচিত নয় আর কি কি করা উচিত? স্যার, করা উচিত নয়, প্রথম তো বলবো যে পড়াশোনার মাঝে ব্রেক করা উচিত না, মানে বেশি সোশ্যাল, মানে দুদিন পড়লাম তারপর 3 দিন আবার কোনো একটা অনুষ্ঠানে চলে গেলাম, বাড়ি চলে গেলাম, ঘুরে এলাম, কোনো দিন এই ব্রেকটা আমি করতাম না। যে ব্রেক বেশি দেওয়া উচিত না পড়ার মাঝে, যখন পড়ছি রেগুলার হলো। অল্প মাঝে মাঝে ব্রেক দরকার আছে, কিন্তু একটা নির্দিষ্ট টাইমের পর, মানে একদম যে এক সপ্তাহ পর পর 4 দিন 5 দিন করে ব্রেক হয়ে যায় অনেকে, 2 4 দিন পড়লাম তারপর আর পড়ছি, এটা যেন না হয়, প্রথম হওয়া উচিত না। সেকেন্ড, এখন স্যার সোশ্যাল মিডিয়া, ওটা স্যার আমি 2020 সালে ফেসবুক পুরোপুরি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিলাম।
এবং আমি ওটাকে আবার অন করেছি 2023 সালে এসআইএম মেইনস পরীক্ষা হওয়ার পর। তো আমি 3 বছর 4 বছর পুরোপুরি ফেসবুক থেকে ডিঅ্যাক্টিভেট ছিলাম। তো ফেসবুকটা খুব ডিস্ট্রাক্ট করে মানে পড়াশোনাকে, একবার ওপেন করলে টাইম যে কোন দিকে চলে যায়, এটা স্যার করা উচিত না আমার মনে হয়। আর করা উচিতের ক্ষেত্রে স্যার বলবো একদম হচ্ছে ডিসিপ্লিন রয়েছে, প্রত্যেকদিন পড়াটা উচিত। প্রত্যেকদিন যদি আমরা পড়ি তাহলে স্যার এটা পাস করা খুব একটা কঠিন না আমার যেটা মনে হয়েছে। রেগুলার পড়লে ইজিলি সম্ভব। আর দ্বিতীয় হচ্ছে সোর্সটাকে মানে যেখান থেকে পড়ছি সেটা যেন বেশি না করে ফিক্সড একটা জিনিস আমি পড়বো। একটা বই পড়লাম তো একটা বইই পড়ি বারবার। আজকে এটা পড়লাম, আবার কালকে একটা কেউ ভালো বই বললো, আবার সেটা নিয়ে পড়তে লাগলাম। এটা করা ঠিক নেই। তার থেকে কোনো একটা ফিক্সড বই সেটাই পড়তে থাকো, তারপর আর দেখো না যে আবার কোন একটা বই ভালো বেরোচ্ছে, সেটা আর না দেখাই ভালো। একটা বই নাও, সেটাকে বারবার বারবার পড়তে থাকে, রিভিশন বারবার করতে হবে, এটাই হচ্ছে আসল এখানে চাবিকাঠি। আর যেহেতু এমসিকিউ ফরম্যাট আছে কিছুটা, তো ওগুলোর জন্য তো প্র্যাকটিস লাগবে, প্রচুর এমসিকিউ প্র্যাকটিস লাগবে। আমি যত এমসিকিউ বই পেতাম প্র্যাকটিস করতাম। আর তাছাড়া টেক্সট বুক ছিল, ওখানেও আমি জিএস যত রকম, ওখানে যত পরীক্ষায় জিএস পেতাম, মানে সিজিএল, রেল, সব আমি জিএস ওখান থেকে মানে পরীক্ষা দিতাম। তো 10টা কোশ্চেন দিয়ে দিলাম, তারপর ওটার অ্যান্সারও নিচে দেওয়া থাকতো, সেটাও আমি দেখে নিতে পারতাম যে কি কি ভুল হলো। তো প্রচুর। আর ম্যাথও আছে স্যার, এখানে ডেলি প্র্যাকটিস দরকার আছে ম্যাথে। প্রত্যেকদিন না করলে এখন তো স্যার ম্যাথের লেভেলটা মানে ভালোই কঠিন আসছে, অনেকটা সিজিএল এর মতোই অ্যাডভান্স আসছে ম্যাথস কিছুটা। দিচ্ছি, একদম অ্যাডভান্স অ্যাডভান্স ম্যাথ ম্যাথস আসছে, দিচ্ছি। একদম ম্যাথসটা আসছে। কিরম করে পড়তে, কিরম করে পড়তে ম্যাথসটা? ম্যাথ পুরোপুরি স্যার প্রথমে চ্যাপ্টার ধরে ধরে আমি ইউটিউব থেকে করে নিয়েছিলাম, এবং সেটা খাতায় নোট ডাউন করে নিয়েছিলাম যত রকমের প্যাটার্ন হয়। মানে একটা চ্যাপ্টার ধরলাম, তত সেই চ্যাপ্টারে যতগুলো প্যাটার্নের অঙ্ক হচ্ছে সব আমি খাতায় নোট ডাউন করে নিলাম। ওইভাবে আমি সমস্ত চ্যাপ্টার প্রথমে শেষ করেছি। তারপর আমি ওই রাকেশ যাদবের একটা প্রিভিয়াস ইয়ার ছিল সিজিএল, তো ওখান থেকে আমি খুলে প্র্যাকটিস করতে শুরু করলাম। এবার যখন আটকাতো আমি দেখতাম যে ওই পুরোনো প্যাটার্নে কোন একটা আছে কিনা, তো ম্যাক্সিমামই আমি ওই প্যাটার্নের মধ্যে পেয়ে যেতাম যেটা পারছি না। আর যেটা পেতাম না ওটা তো করাই থাকতো ওখানে রাকেশ যাদবের কিছু তো ওটা দেখে নিতাম যে কিভাবে করেছে ওরা। তো তখন আবার ওই ফরম্যাটটাকে খাতার মধ্যে নোট করে নিলাম যেটা একটা নতুন ফরম্যাট। তো ওইভাবেই আমি ম্যাথটা পুরো প্র্যাকটিস করেছি। বাহ, ভেরি গুড। আচ্ছা, আর লাস্ট কোয়েশ্চেন তোমার কাছে, লাস্ট বা সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন হতে চলেছে। স্যার, সেটা হচ্ছে, দেখো এই সিভিল সার্ভিসের প্রিপারেশনটা কিন্তু একটু দীর্ঘমেয়াদী, ইট টেকস টাইম, তাই না? তা এইখানে মোটিভেশনটা ধরে রাখা বা সেলফ মানে ডিসিপ্লিনটা ধরে রাখার জন্য কি করা উচিত? মানে তোমার নিশ্চয় এমন কোনো সিচুয়েশন এসেছে যেখানে খুব ডিমোটিভেটিং লাগছে, বা স্যার, হয়তো মনে হচ্ছে যে কি হবে, সেলফ ডাউট আসাটা, এগুলো খুব ন্যাচারাল। তাই এই মুহূর্তে তুমি কি করেছো, বা এইগুলো নিয়ে একটু বলো। স্যার আমি প্রথমে বলবো যে আমি যখন আমি প্রিপারেশনের ফেজে ঢুকেছিলাম মানে শুরু করার আগে আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে আমাকে দুটো ফার্স্ট অ্যাটেম্পটে তো আমি পাবো না, একটা অ্যাটেম্পটে আমি তখন যেটা আমার মানসিক অবস্থা ছিল যে একটা অ্যাটেম্পটে তো হবে না, আমাকে 2টো বা 3টে অ্যাটেম্প লাগতে পারে আমার। তো আমাকে 4 বছর বা 5 বছর আমার লাগবেই। তো এই একটা টাইম স্প্যান আমাকে থাকতেই হবে, এটা আমার মেন্টাল প্রিপারেশন প্রথম থেকেই ছিল যে 5 বছর আমার লাগবে কমসে কম। তো ওই জন্য আমার পরবর্তী ক্ষেত্রে একটা সুবিধা হয়েছে, যেহেতু প্রথম থেকে আমি মেন্টালি রেডি ছিলাম। সেকেন্ড স্যার যখন রেজাল্ট বেরোতো না, দীর্ঘদিন প্রিলিমিনারি দিয়েছি, 6 মাস পেরিয়ে গেছে, 7 মাস পেরিয়ে গেছে, মানে 22-এ প্রিলিমিনারি রেজাল্ট ইনফ্যাক্ট 1 বছর কাছাকাছি পরে বেরিয়েছিল। তো অতদিন যখন পড়ে যাচ্ছে তখন তো স্যার ডিপ্রেস লাগতো। তখন বন্ধুদের সাথে গল্প আড্ডা ওদের সাথে শেয়ার করতাম, এটাই স্যার রাস্তা ছিল। বাকি বন্ধুদেরকে মানে গল্প শেয়ারিংটাই মেন রাস্তা, আর তো স্যার কোনো মোটিভেশন ধরে রাখার রাস্তা নেই। আর এমনি ডিমোটিভেট সেলফ ডাউট স্যার কখনোই আমার ছিল না। আমি জানতাম যে আমি একটা অ্যাটেম্পটে আমি না পারতে পারি, কিন্তু আমি ঠিক মানে একদিন পারবোই কোনো একটা অ্যাটেম্পটে, এটা শিওর হবে। এটা স্যার আমার প্রথম থেকে মানে চিন্তা ছিল যে কোনো একদিন ঠিক হবে। তাও এসআই জয়েন হওয়ার পরে আমার মনে হয়েছিল যে এই 2টো অ্যাটেম্পটে যদি না হয় তো মুশকিল হয়ে যাবে, এরপর আর প্রিপারেশন নেওয়াটা চাপ হবে। কিন্তু যখন আমি পুরো ফাঁকা ছিলাম তখন আমি শিওর ছিলাম যে আমি কোনো একটা অ্যাটেম্পটে অবশ্যই লাগাবো। অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল। মানে দেবনাথের কথা শুনেই বোঝা যাচ্ছে যে হি ইজ আ ভেরি ডিটারমাইন্ড অ্যান্ড হি ইজ আ ভেরি সর্টেড ইন্ডিভিজুয়াল, হোয়াট আই গেট থ্রু Yes, অফ দিস এন্টায়ার yes, কনভারসেশন।
So you are very determined and it's exactly what is required. এই ডিটারমিনেশন এবং এই ডেডিকেশনটাই কিন্তু অ্যাকচুয়ালি সফলতা এনে দেয়। সফলতা কিন্তু কোনো অলীক বস্তু নয়, সফলতা কিন্তু কোনো স্বপ্নর মতন নয়। মানে সফলতাকে ছুতে গেলে ইউ হ্যাভ টু লিভ এভরি ডে, ইউ হ্যাভ টু লিভ ইয়োর ড্রিমস এভরি ডে অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইট এভরি ডে। প্রত্যেক দিন আমি একটা লক্ষ্যকে স্থির করে যখন প্রিপারেশন নিচ্ছি, যেটা দেবনাথ বলল যে যখন ও এসআই জয়েন করেছে বা যখন পুলিশ ট্রেনিং হচ্ছে, 2 ঘন্টা পেলেও সেই 2 ঘন্টাকে কাজে লাগিয়ে রিভিশন করে নেওয়া পুরনো পড়াটাকে বা পুরনো যেটা আমি আগে পড়েছিলাম, যেটা পড়ে পড়ে আমি একটা যেটা মানে একটা বিল্ডিং তৈরি করেছি, সেই বিল্ডিং একদম সেই বিল্ডিংটা যাতে ধসে না পড়ে ডিউ টু ল্যাক অফ রিভিশন, সেইটাকে মেনটেন করা, সেই 2 ঘন্টা হোক কি 3 ঘন্টা হোক কি 1 ঘন্টা হোক কি আধ ঘন্টা হোক, এই রেগুলার রিভিশন প্রিপারেশনটা চালিয়ে রাখা এবং অদম্য জেদ এবং ইচ্ছা শক্তি, দ্যাট ইজ এক্স্যাক্টলি দ্য ইনগ্রিডিয়েন্টস অফ সাকসেস। এইখানে মানে হেরে যাওয়ার কোনো ব্যাপার নয় বা ডিমোটিভেটেড হয়ে আমি পড়াশোনাটাই ছেড়ে দিলাম, সেটা কিন্তু করাটা একদমই বোকামি। এবং সেটা যারা করে তাদের ক্ষেত্রে কিন্তু সফলতাটা কিন্তু একটা অলীক একটা কল্পনার বস্তুই হয়ে যায়। আর দেবনাথের মতন ছেলেরা যারা রেগুলার নিজের স্বপ্নের জন্য নিয়ন্ত্রণ প্রয়াস করে যায়, নিয়ন্ত্রণ পরিশ্রম করে যায়, অক্লান্ত পরিশ্রম করে যায়, তাদের জন্য কিন্তু স্বপ্নটা আর স্বপ্ন থাকে না, বাস্তবে রূপান্তরিত হয়ে যায়। খুব ভালো লাগলো দেবনাথ তোমার সাথে কথা বলে। আশা করি তোমার এই ইনসাইট সব অনেককে উপকার করবে, মোটিভেট করবে এবং অনেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে জয়েন করতে চায়। আশা করি তুমি তাদের জন্য এই মানে একটা ইন্সপিরেশন হয়ে উঠবে। খুব ভালো লাগলো, খুব ভালো থেকো দেবনাথ। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন স্যার। একদম।